নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে একটি অদ্ভুত ডাকাতের গল্প। গল্পটি লিখেছেন সুচিস্মিতা গোস্বামী। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, কঙ্কা ও অদ্ভুত ডাকাত দল। গ্রাম ছাড়িয়ে এসে জঙ্গলের প্রায় মুখের কাছে একটা সরু রাস্তা চলে গেছে। ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল লোকটা। আকাশে অবশ্য সোনার থালার মতো জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদ। তবে ভাসা ভাসা মেঘের দল মাঝে মধ্যেই তাকে যেন হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে যাচ্ছে। মেঘের আড়ালে কয়েক মুহূর্তের জন্য ঢাকা পড়ে যাচ্ছে চাঁদটা, আবার একটু পরেই দেখা যাচ্ছে তাকে। কাঁধের ঝোলাটা আরও শক্ত করে ধরে লোকটা এগিয়ে চলল। এখনও তাকে অনেকখানি পথ হাঁটতে হবে। এমন একটা পরিবেশে বড্ড ভয় ভয় করছে তার। কাঁধের ঝোলাটাই ভর্তি রয়েছে টাকা। কমলাকান্ত বাবুর সুদের টাকা এগুলো। কত মানুষের বুকের রক্ত শুষে তবে কিনা এই টাকা আসে। সেই টাকাতেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে গ্রামের গুণ্যমান্য ব্যক্তিদের মহা সমালয়ে ভোজ খাওয়ানো হবে। গ্রামের সবথেকে ধনী ব্যক্তি মহাজন কমলাকান্ত বাবুর একমাত্র ছেলের উপনয়ন বলে কথা। ভোজের কথা মনে পড়তেই লোকটার মুখে একটা হাসি ফুটে উঠল। টাকাগুলো পৌঁছে দিতে পারলে কমলাকান্ত বাবু তাকে একটা মোটা অঙ্কের পুরস্কার দেবেন। সেই মহাভোজে তারও নেমন্তন্ন রয়েছে। লোকটা 7-5 ভাবতে ভাবতে হাঁটতে থাকল। জঙ্গলের সরু রাস্তাটা পেরিয়ে সে একটা বড় মাঠের মতো জায়গায় এসে পৌঁছালো। সেই জায়গাটা পেরিয়ে আর প্রায় মাইলখানেক হাঁটতে পারলেই গ্রামের রাস্তা পাওয়া যাবে। আর কোনো ভয় নেই। যদিও জঙ্গলটাই হিংস্র কোনো জন্তু জানোয়ারের উপদ্রব নেই, তবুও ওই একটা কথাই লোকটাকে ভাবাচ্ছে। মাঠের মতো জায়গাটা প্রায় পেরিয়ে গিয়েছিল লোকটা। একটা জলাশয়ের ধারে ছোট্ট জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল সে। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ পেয়ে লোকটা দাঁড়িয়ে পড়ল। মৃদু স্বরে যেন এক মহিলা কণ্ঠস্বর ফিসফিস করে কথা বলছে। তবে কি কোনো অসহায় নারী একাকিনী পথ হারিয়ে পড়ে রয়েছে এই জঙ্গলে? লোকটা হঠাৎ ভীষণ কৌতূহলী হয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল, তবে কাউকেই তার চোখে পড়ল না। মনের ভুল ভেবে লোকটা আবার সামনের দিকে হাঁটতে শুরু করবে। এমন সময় বরফের মতো ঠান্ডা কিছু একটা ধীরে ধীরে নেমে এলো তার কাঁধের ওপর। চকিতে লোকটার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। খুব ধারালো কোনো একটা অস্ত্রের ফলা ছুঁয়ে রয়েছে তার কাঁধ। সামান্যতম গরমিল হলেই সেই ঠান্ডা ফলা কেটে ফালাফালা করতে পারে তার শরীর। ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা পেছন দিকে তাকালো। তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে কাপড়ে মুখ ঢাকা কয়েকটা লোক। তাদের টকটকে লাল জবা ফুলের মতো চোখের দিকে তাকাতেই লোকটার প্রাণ শুকিয়ে উঠল। মানুষগুলোর মুখ ঢাকা, তবে চাঁদের আলোয় তাদের লাল চোখের উপরের অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের কপালে শোভা পাচ্ছে লাল তিলক। একেবারে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নিজের মুখের বাঁধন খুলে ফেলল। লোকটা দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে অনিন্দ সুন্দর চেহারার এক যুবক। ছেলেদের রক্তবর্ণ উগ্র রূপ দেখে লোকটির ভয় করল। তবে সামনের ছেলেটির মুখের স্বর্গীয় সৌন্দর্য লোকটির মনে এক অদ্ভুত সমীহ জাগাল। এরপর যা ঘটল তারপর লোকটি আর স্বাভাবিক থাকতে পারল না। ভয়ে সে চেঁচিয়ে উঠল। কোনো এক নারী কণ্ঠ তার উদ্দেশ্যে বলল, হাতের মুঠোর মধ্যে থাকা সমস্ত টাকা পয়সা
এক্ষুনি এদের হাতে দিয়ে দে, নইলে নইলে তোর প্রাণ যাবে। লোকটি তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে দেখল, তবে কোনো মহিলাকে দেখতে পেল না। সামনের মানুষগুলির দিকে তাকিয়ে দেখল তারা কেউ কথা বলছে না, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। সেই নারী কণ্ঠ আবার ভেসে এলো, কি হলো? কথা কানে যায় না? এক্ষুনি সব দিয়ে দে। অত্যাধিক ভয় পেয়ে লোকটির তখন জ্ঞান হারানোর উপক্রম। টাকার থলিটা ফেলে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। অনেক বছর পর কঙ্কার মায়ের মুখে আজ হাসি ফুটেছে। ঘটিবাটি বেঁচে হলেও আগামীকাল অবশেষে মেয়ের বিয়ে দিতে পারছেন তিনি। টলটলে দিঘির পদ্মের ন্যায় রূপবতী কঙ্কার বাপ মা এখনো তাকে পাত্রস্থ করতে পারেননি। পুরোহিতগিরি করে কোনো মতে 6টা মানুষের পেট চলে। এরই মধ্যে রূপবতী কন্যাকে রক্ষা করা এবং তাকে পাত্রস্থ করা পরিবারের কাছে দায় ছাড়া কিছুই নয়। কঙ্কার বাপ মায়ের রাতে ঘুম হয় না। ওর বৌদি তাকে দিন রাত খোঁটা দিত। কঙ্কার বাবা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন পরমা সুন্দরী মেয়েকে তিনি বড় ঘরে বিয়ে দেবেন। তাদের অবশ্য মেয়ে দেখে পছন্দ হতো বটে, তবে দেনা পাওনার অঙ্কটা যে অনেক। কঙ্কার বাবা ধার দেনা করেও সে টাকা জোগাড় করতে পারেনি। কঙ্কার সব বান্ধবীদের একে একে বিয়ে হয়ে গেলেও তার আর হচ্ছিল না। দিনে দিনে মেয়ের বয়স বেড়ে যেতে থাকলে বাপ মায়ের কপালে চিন্তার ভাঁজ প্রকট হলো। তবে শেষ অবধি ভগবান একদিন মুখ তুলে চাইলেন। পাশের গায়ের জমিদার পাঁচকড়ি বাবুরা জাতিতে ব্রাহ্মণ। তার কনিষ্ঠ পুত্রের সাথে কঙ্কার বিয়ের একটা প্রস্তাব এলো নিজে থেকেই। কঙ্কার বাবা রূপনারায়ণ বাবুর যদিও পাত্র তেমন পছন্দ হয়নি। ছেলেটিকে দেখতে যেমন হতকুৎসিত, বিষয় বুদ্ধিতেও তেমন কাঁচা। তবে না করবার আর উপায় নেই। পাত্র যেমনই হোক, একে সে কুলীন ব্রাহ্মণ, তার ওপর বড় ঘরের ছেলে, তাই না বলবার কোনো প্রশ্নই ওঠে না। তবে পাঁচকড়ি বাবু যে কঙ্কার রূপ দেখে তাকে নিয়ে যেতে চেয়েছেন এমনটা কিন্তু নয়। কঙ্কার সাথে তার পুত্রের বিবাহ দেওয়ার আসল অভিসন্ধি ছিল অন্য। গ্রামের সীমানায় রূপনারায়ণ বাবুর 1 বিঘা জমি ছিল, সেখানে ধান চাষ হতো। বিয়ের যৌতুকে খুব বুদ্ধি করে ওই জমিটুকুই চাইলেন পাঁচকড়ি বাবু। তাতে তিনি নীল চাষ করবেন। ওইটুকু জমি পাওয়া গেলে তার নিজস্ব জমি আর ওই জমি মিলিয়ে চাষের জন্য উপযুক্ত জায়গা তৈরি হবে। ছেলের বিয়ে দিয়ে তিনি আরও উঁচু টাকার গদির উপর বসবেন। অনিচ্ছা সত্ত্বেও মেয়ের মুখের দিকে চেয়ে রূপনারায়ণ বাবু রাজি হয়ে গেলেন। ওই জমিটুকু চলে গেলে স্ত্রী, পুত্র আর পুত্র বধূ নিয়ে সংসার চালানো দায় হবে তা তিনি জানতেন। তবু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। পুকুর ঘাট থেকে কাকে কলসি নিয়ে বাড়ির পথে ফিরছিল কঙ্কা। আগামীকাল ওর বিয়ে, তবে আজ তার মন ভালো নেই। উপার্জনের একমাত্র সম্বলটুকু দিয়ে কঙ্কার বাবা তার বিয়ে দিচ্ছেন। এরপর ওর বাবা আর দাদা কি খাবে? আসার সময় কঙ্কা দেখেছিল ওর বৌদির মুখ ভার হয়ে আছে। কঙ্কার শ্বশুরবাড়ির লোকজন কি বিয়ের পর ওর পরিবারকে দেখবে? কঙ্কার এই অল্প বয়সের গভীর জীবন উপলব্ধি অবশ্য তার উল্টো কথাটাই বলছে। এরা বড় লোক হলেও আদতে ভালো মানুষ নয়। কঙ্কার নিজেকে একটা ভারী অথচ দুর্বল বোঝা মনে হচ্ছিল। ওর ভার বইতে বইতে ওর পরিবার নিঃস্ব হতে চলেছে। ইস, ছোট্ট দোয়েল পাখিটার মতো যদি সে কোথাও উড়ে যেতে পারত, তাহলে কারোর জীবনে আর কোনো সমস্যাই থাকতো না।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির পথে হেঁটে চলল কঙ্কা। সরু রাস্তাটা এঁকে বেঁকে জঙ্গলের দিকে চলেছে। জঙ্গলের দিকে তাকাতেই ভয়ে একেবারে শিউরে উঠল কঙ্কা। কানাঘুষো শোনা যায়, ওই জঙ্গলে থাকে হিংস্র সব জন্তু জানোয়ার, আর তার চেয়েও ভয়ানক হলো ডাকাতের দল। কত যে সব বিচিত্র ভয়ঙ্কর ডাকাতের দল আছে ওই জঙ্গলে তার হিসেব নেই। আর তার মধ্যে সবচেয়ে বিচিত্র আর ভয়ানক হলো জঙ্গলি মাতার ডাকাত দল, যাদের মুখে কোনো আওয়াজ নেই। জঙ্গলি মাতাকে কেউ চোখে দেখতে পায় না, তিনি অদৃশ্য। কেবল শুনতে পাওয়া যায় তার ভয়াল গমগমে বুনো কণ্ঠস্বর। কঙ্কা আর দেরি না করে বাড়ির দিকে পা বাড়াতে যাবে, এমন সময় ওর কানে ভেসে এলো এক বৃদ্ধার কণ্ঠস্বর। শোন রে মা, এই যে আমি এখানে, পথ হারিয়ে গেছে রে মা, আমাকে একটু পথ চিনিয়ে দিবি? কঙ্কা দ্রুত পেছন দিকে তাকালো বটে, কিন্তু কাউকে চোখে পড়ল না। অগত্যা জঙ্গলের রাস্তায় দু পা এগিয়ে বুড়িমা, বুড়িমা বলে বেশ কয়েকবার ডাকল সে, তবে কেউ কোনো সাড়া দিল না। মনের ভুল ভেবে কঙ্কা পেছন ফিরে বাড়ির পথ ধরতে যাবে, হঠাৎ টের পেল দুটো বজ্র কঠিন মুঠো ওর সারা মুখ চেপে ধরেছে। পরক্ষণেই কঙ্কা টের পেল সেই শক্ত মুঠির হাত কোনো একটা তরল ঢেলে দিল ওর মুখে। তারপর একটা গাঢ় রঙের কাপড়ে ওর চোখ মুখ আচ্ছাদিত করে ফেলল। কঙ্কা চিৎকার করার চেষ্টা করল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ইতিমধ্যে কঙ্কা টের পেল পাঁজা কোলে করে ওকে কেউ বা কারা তুলে নিয়ে যাচ্ছে। কঙ্কার যখন জ্ঞান ফিরল তখন রাত হয়ে গিয়েছে। চোখ মেলে উঠে বসবার চেষ্টা করল কঙ্কা। চারিদিকটা একবার তাকিয়ে দেখল সে। এখনো তার ঠিক করে সবকিছু মনে পড়ছে না, তার সাথে ঠিক কি হয়েছিল। কঙ্কা বুঝতে পারল একটা বড় আধো অন্ধকার ঘরে বসে রয়েছে সে। ঘরের একটা কোণায় একটা কুলুঙ্গিতে দীপ দীপ করে আলো জ্বলছে প্রদীপের, আর একটা কোণায় একটা মাটির কলসি। একটা কুলুঙ্গিতে রয়েছে জলের পাত্র আর সাথে কিছু টুকিটাকি জিনিস। ধীরে ধীরে কঙ্কার মনে পড়ল বাড়ি থেকে জল আনতে বেরিয়েছিল সে। তারপর কেউ একজন ডাকছিল তাকে, হঠাৎ আক্রমণ করেছিল পেছন থেকে। তারপর কি ঘটেছিল আর কিছু মনে পড়ছে না। কঙ্কা আস্তে আস্তে বুঝতে পারল সবটা। তাকে কোনো ডাকাতের দল ধরে এনেছে। বড্ড কান্না পেল কঙ্কার। ছেলেবেলা থেকে তার দৈহিক সৌন্দর্য তার জীবনে দুর্ভোগী নিয়ে এসেছে, আর কত দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করছে কে জানে। মনে মনে ঈশ্বরকে ডাকল কঙ্কা। যে বা যারা তাকে ধরে নিয়ে এসেছে তারা তাকে নিয়ে যাই করুক না কেন, তাকে যেন বাড়ি ফিরিয়ে দিয়ে না আসে, কারণ সেখানে কঙ্কার আর কোনো জায়গা নেই। বিয়ে তার আর হবে না। বিয়ের খরচা জোগাতে কত কি বিক্রি করেছেন বাবা, সব কিছু অপচয় হবে। পরদিন সকালে কঙ্কা বাড়ি ফিরলে তার বিয়েও হবে না। গায়ের লোক এক ঘরে করবে পুরো পরিবারকে। ডাকাতের দল যতই ভয়ঙ্কর হোক না কেন, তাকে অত্যাচার করুক, মেরে ফেলুক, তবুও যেন আর বাড়িতে ফেরত দিয়ে না আসে। চুপ করে বসে নিঃশব্দে কাঁদছিল কঙ্কা। হঠাৎ একটা কণ্ঠস্বর কানে আসতে চমকে উঠল সে। উঠে বস, চোখের জল মোছ, খাবার এনেছি, খেয়ে নে। এক বলিষ্ঠ নারী কণ্ঠস্বর বলে উঠল কথাগুলো। কঙ্কা চোখ তুলে তাকালো। তার সামনে কোনো নারীকে দেখতে পেল না সে। তার বদলে দেখতে পেল এক অনিন্দ সুন্দর পুরুষকে, যার কপালে লাল তিলক, হাতে তরোয়াল। কঙ্কার সামনে নামানো রয়েছে একটা থালা, তাতে ফলমূল সমূহ রকমারি খাবার সাজানো।
নারী কণ্ঠ আবার গমগম করে উঠল। কি হলো? কথা কানে যাচ্ছে না? খাবারগুলো খেয়ে নে। এবারও সেই নারীকে দেখতে পেল না কঙ্কা। সামনে চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে এই অনিন্দ সুন্দর যুবক। এবার ভীষণ ভয় করতে শুরু করলো কঙ্কার। ভয়ের রক্ত ঠান্ডা হয়ে গেল তার। সে কি তবে জঙ্গলি মাতার ডাকাত দলের খপ্পরে পড়েছে? তবে প্রশ্ন করার সাহস পেল না কঙ্কা। সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি গট গট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। খাবারের থালার দিকে তাকালো কঙ্কা। বড্ড খিদে পেয়েছে ওর। পেটে খাবার পড়তে ওর প্রাণ জুড়িয়ে গেল। এসব ভালো ভালো খাবার অনেক দিন খায়নি সে। অনেক দিন বলতে প্রায় যবে থেকে ওর বিয়ের বয়স হয়েছে। খেতে খেতে চারিদিকটা তাকিয়ে দেখছিল কঙ্কা। ও যে ঘরটায় বসে আছে তার চারিদিকে ঘন জঙ্গল। একটু দূরে একটা মশাল জ্বলছে। তার আলোয় দেখা যাচ্ছে একটা ছোট্ট কালী মন্দির। একটু দূরে একটা ঝুপড়ির মতো পরিত্যক্ত কুঠির। কঙ্কা বুঝল ওই লোকটি ওই কুঠির থেকেই আসছে। অন্ধকারে ভালো করে দেখা গেল না সবটা। খাওয়া শেষ করে ঘটির জলে হাত ধুয়ে খাবারের এঁটো থালা একদিকে সরিয়ে রাখল সে। চোখে পড়ল ঘরের কোনায় একটা মাদুর রয়েছে। সেটা পেতেই শুয়ে পড়ল সে। এক অদ্ভুত ক্লান্তিতে চোখের পাতা জুড়ে আসছিল, তাই ঘুম আসতে দেরি হলো না। একটা মৃদু ডাকে ঘুম ভাঙল কঙ্কার। উঠে সে দেখল একজন অল্প বয়সের তরুণ বসে রয়েছে ওর ঠিক পাশেই। তার হাতে একখানা নতুন কাপড়, সঙ্গে বোধহয় আরও কিছু রয়েছে। মাদুর থেকে উঠে বসল কঙ্কা। এরপর সে ভালোভাবে তাকিয়ে দেখল ছেলেটাকে। তার পরনে ধুতি, মাথায় সেই একই রকম লাল পাগড়ি। এই ছেলেটি আগের সেই যুবকের মতো অতখানি রূপবান নয় বটে, তবে এর মায়ামাখা মুখ দেখলে ডাকাত বলে মোটেই মনে হয় না। এর পরনে আগের জনের মতো কোনো রাজকীয় পোশাক কিংবা সাজসজ্জা নেই। ছেলেটি তার হাতের নতুন কাপড়খানা কঙ্কার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা ধরো, কাল স্নান করে কাপড়টা বদলে নিও। ছেলেটির মুখে কথা শুনে কঙ্কা ভারী নিশ্চিন্ত হলো। এই তরুণ ডাকাত বেশ ভালোই কথা বলতে পারে। আগের জনের মতো এত কঠিন কিংবা নির্মম নয় তার ব্যবহার। মনে সাহস সঞ্চয় করে কঙ্কা জিজ্ঞেস করল, আপনারা কি ডাকাত? আমায় আপনারা কি মনে করে ধরে এনেছেন? আমি খুব গরিবের মেয়ে। গয়না ঘাটি, ধন দৌলত আমার কাছে কিছুই নেই। হ্যাঁ, আমরা ডাকাত। জঙ্গলি মাতার নাম শুনেছ? তুমি এখন তার ডেরাতেই আছো। জঙ্গলি মাতার নাম শুনে ভয়ে শিউরে উঠল কঙ্কা। ছেলেটি আবার বলল, তোমাকে কেন ধরে আনা হয়েছে তা সময় এলে নিজেই জানতে পারবে। ভয় পেও না। তবে একটা কথা জেনে রাখো, এখন থেকে তোমাকে এইখানেই থাকতে হবে। বাড়ি ফেরার তোমার পথ বন্ধ। কথাটা শুনে মনে মনে বেশ শান্তি পেল কঙ্কা। ডাকাতের সমাজ সাধারণ মানুষের মতো নয়। সেখানে হয়তো লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এগুলো নেই। ওর সাথে ওরা যাই করুক না কেন, দুবেলা দুমুঠো খেতে দেবে নিশ্চয়ই। বাড়ি আর ফিরতে চায় না কঙ্কা। ছেলেটিকে সে আবার প্রশ্ন করল, আমাকে কি করতে হবে এখানে? সেসব আমি বলবো না। সময় হলে রানীমা নিজেই তোমাকে সব বলে দেবেন। এত ভয় আর দোটানার মধ্যেও ভয় করল না কঙ্কার। এই ছেলেটির গলায় একটা শান্ত স্নিগ্ধ আওয়াজ আছে। বেশ কড়া গলায় কথা বললেও তা কর্কশ শোনায় না। কঙ্কাকে একটা জলের ঘড়া আর শাড়ি দিয়ে ছেলেটি উঠে দাঁড়ালো। চলে যেতে যেতে সে বলল, আমার নাম রবি। আমি মাঝে মধ্যে আসবো তোমার খোঁজ খবর নিতে। খাবার দাবার আমি তোমায় দিয়ে যাব।
কোনো দরকার হলে আমায় বলো। এখন আমি চলি। রবি ডাকাত চলে গেলে নিজের মনেই নানান কথা ভাবতে শুরু করলো কঙ্কা। জঙ্গলি মাতার ডেরায় এসে পড়েছে সে। ঠিক কতটা ভয়ঙ্কর এই ডাকাত দল? কঙ্কার দুঃস্বপ্নের মতো নিষ্ঠুর ভাগ্যের থেকেও কি তারা আরো বেশি ভয়ঙ্কর? পরদিন সকালে ঘুম থেকে উঠে কাউকে দেখতে পেল না কঙ্কা। মাঝে একবার তাকে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কাছের একটা দিঘিতে। তার চারিদিকে পাহারা ছিল যাতে সে পালিয়ে না যেতে পারে, তবে পালানোর কোনো রকম চেষ্টাই সে করেনি। বন্দি অবস্থায় আরও একটা গোটা দিন কেটে গেল কঙ্কার। অবশেষে সেদিন রাত্রেবেলা আবার সেই সুদর্শন যুবককে দেখতে পেল সে। আজও তার পরনে রাজকীয় পোশাক, তবে আজ ঘরে ঢোকা মাত্র ভেতর থেকে সে দরজা বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো কঙ্কার দিকে। কি করতে চাইছে সে? ভয়ে উত্তেজনায় কঙ্কার বুক শুকিয়ে উঠল। তবুও বুকের সবটুকু সাহস সঞ্চয় করে সে প্রশ্ন করল, কেন ধরে এনেছেন আমাকে? আবার সেই অদৃশ্য নারী কণ্ঠস্বর উত্তর দিল, কাল তোর শ্বশুর মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বে, তোর বিয়ে তাই আর হবে না, তাই আগেই তোকে এখানে নিয়ে এলাম। আজ থেকে তুই এখানেই থাকবি, তোর বাবার জমি বাঁচবে, তুইও বাঁচবি, তোর ঠিকানা এখন থেকে এটাই। চারিদিকে তাকিয়ে আজও কাউকে দেখতে পেল না কঙ্কা। বিস্ময়ে হতভম্ব হয়ে দেখল অপরূপ সুন্দর সেই যুবক এখনো তার সামনে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার সামনে এগিয়ে গিয়ে কঙ্কা প্রশ্ন করল, আপনি কে? আপনি কথা বলতে পারেন না? মুহূর্তে নড়ে চড়ে বসল সেই যুবক, এবং তারপরে সে যা করল তা দেখে কঙ্কার মাথা ঘুরে গেল। প্রথমে মাথার পাগড়িটা খুলে ফেলল সে, তারপরেই হাতের এক টানে খসে পড়ল তার দাড়ি। ভেতর থেকে বেরিয়ে এলো নরম তুলতুলে দুটো নরম গাল। বুকের বর্ম খুলে ফেলতে প্রকাশ পেল এক নারীর রূপ। মাথার পিছনে খুলে গেল একরাশ লম্বা কালো কোকড়ানো চুল। পুরুষের আবরণ সরিয়ে বেরিয়ে এলো এক অপরূপা সুন্দরী নারী মূর্তি। কঙ্কা অবাক হয়ে তাকে দেখছিল। নারী মূর্তিটি এবারে খুব স্বাভাবিকভাবেই কথা বলল, তবে তার গলা শুনে চমকে উঠল কঙ্কা। এই গলার আওয়াজই তো এতক্ষণ শুনেছিল সে। মেয়েটি বলল, ওই পাঁচকড়ি বামুনের ঘর লুট করবো আজ রাতে। আর ওই ছেলেটা যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, সে আস্ত একটা কুলাঙ্গার। কুকর্ম ছাড়া জীবনে আর কিচ্ছু করেনি ও। তুমি কে? আশেপাশের গায়ের লোক আমাকে জঙ্গলি মাতা বলে ডাকে। সবাই আমাকে জমের মতো ভয় পায়। এই তল্লাটে আমাকে নিজে চোখে কেউ কখনো দেখেনি বলেই মনে হয়, যদিও তারা আমাকে চোখের সামনে দেখেও চিনতে পারে না। ও হ্যাঁ, দলের সবাই আমাকে রানীমা বলে। এবার থেকে তুইও ওই নামেই ডাকিস। তুমি তো কথা বলো না, তাও তোমার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। তুমি কি জাদুবিদ্যা জানো? কঙ্কার কথা শুনে জঙ্গলি মাতা অর্থাৎ রানীমা হেসে উঠলেন। ওরে, কোনো জাদুবিদ্যা নয়, এ হলো ঠোঁট না নাড়িয়ে কথা বলার এক অদ্ভুত কৌশল। পৃথিবীতে এমন করে কথা বলতে অনেকেই পারে। আমি এই কৌশল অবশ্য শিখেছিলাম এক বিদেশি জাদুকরের কাছ থেকে। তোকে শিখিয়ে দিলে হয়তো তুইও কোনো একদিন পারবি। তুমি বুঝি এরকম আরো অনেক কৌশল জানো? তা জানি বই কি। লিখতে পড়তে জানি, তরোয়াল চালাতে জানি, আরও এমন অনেক বিদ্যে আছে যা জানি আমি, এবং যা জানলে তুই আর বিয়ে হয়নি বলে কোনোদিন কান্নাকাটি করবি না। তবে তোমরা ডাকাতি করো কেন? ভালো কাজও তো করতে পারো।
এমন বিদ্যে বুদ্ধি নিয়ে কত কাজই তো করা যায়। ডাকাতি? কে বলে আমরা ডাকাতি করি? আর বাকি রইল বিদ্যা বুদ্ধি গুণের কথা। আমাদের এই পোড়া দেশে এসবের কদর কেউ করে নাকি? তুই তো আর লেখাপড়া শিখিসনি, তাই তোর কারোর উপর রাগ হয় না, কিন্তু আমার হয়। এক কালো নোংরা নর্দমার মতো সমাজে থাকতে আমার ঘেন্না করে। ওই সাদা ধবধবে পিশাচের মতো ইংরেজ নীল চাষিদের দেখলে আমার সারা গায়ের রক্ত গরম হয়ে ওঠে। ওরা সবাই আমাদের ঠকায় কঙ্কা। বড়লোক জমিদার, মহাজন, পুরোহিত সাহেব সবাই মিলে আমাদের ঠকায়। আর ওদের তৈরি মিথ্যে নিয়মের শেকলে বাধা পড়ে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করে এই গরিব মানুষেরা, আর বিশেষ করে মেয়েরা। জানিস কঙ্কা, আমারও তোর মতো বিয়ে ঠিক হয়েছিল। একসময় আমারও রূপের ছটায় চারদিক আলো হয়ে থাকতো। বড়লোকের বউ হব বলে বড় স্বাদ জেগেছিল মনে, সংসার করবার স্বাদ। তবে সেই স্বাদ আর পূরণ হয়নি। দেনা পাওনার টাকা না মেটানোয় বরপক্ষ বিয়ে করতে আসেনি আমাকে। লগ্ন পেরিয়ে গেল, মা বাবা কেমন যেন পাথরের মতো বসেছিলেন চুপ করে। দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে পালিয়েছিলাম। তারপর একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলে এসে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না। ভাগ্যিস সেদিন বড় সর্দারের সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে নিয়ে এসেছিলেন, লেখাপড়া শিখিয়েছিলেন, অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, তারপর ডাকাত বানিয়েছিলেন। প্রথম আমিও তোর মতো ভাবতাম ডাকাত হওয়া বুঝি মহাপাপের। সংসারের সমস্ত লাঞ্ছনা অপবাদ সহ্য করে উদয়স্ত পরিশ্রম করে যাবার মতো পুণ্যের কাজ আর বোধহয় কিছু নেই। আমার সেই ভুল ভাঙতে বেশ খানিকটা সময় লেগেছিল বটে। বড় সর্দার আমাকে কোনোদিন জোর করেননি। উনি আমাকে শিক্ষা দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন। ডাকাত হওয়া কিংবা না হওয়া সেটার সিদ্ধান্ত পুরোটাই ছিল আমার নিজের উপর। এখানে থাকতে থাকতে উপলব্ধি করলাম আমার জীবনটা ধীরে ধীরে একটা বন্য স্বাধীন পাখির মতো মুক্ত হয়ে উঠছে। এমন আনন্দ যা জীবনে কখনো পাইনি তা পেতে শুরু করলাম। সাধারণ ভালো মানুষের সমাজে থেকে সারা জীবন লাঞ্ছনা আর অপমান ছাড়া আর কিছুই জোটেনি কপালে। জানিস কঙ্কা, ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, নাম নরেন। সে একবার আমায় খেলার ছলে বলেছিল আমায় নাকি সে বিয়ে করতে চায়। মনে প্রাণে বিশ্বাস করতাম সে বোধহয় আমাকে ভালোবাসে। যখন আমার বিয়ে ঠিক হলো নিয়তিকে দোষ দিয়েছিলাম, বড্ড খারাপ লেগেছিল তার জন্যে। তবে আমার ভুল ভাঙতে বেশি সময় লাগলো না। পাত্রপক্ষ বিয়ে করতে আসেনি বলে সবাই যখন আমাদের নানান রকম কথা শোনাচ্ছিল, নরেনের কাছে গিয়ে আকুল হয়ে কেঁদেছিলাম তখন। তবে তার তরফ থেকে কোনো রকম সমর্থন পাইনি। আমার সাথে একটাও কথা না বলে সে সেখান থেকে চলে গিয়েছিল সেদিন। ওর ওই ঘৃণা ভরা দৃষ্টি আমার আজও মনে আছে। বড় সর্দার আমাকে দিনে দিনে ডাকাত বানিয়ে তুললেন। ছোটবেলা থেকে আমি কখনোই ডাকাত হতে চাইনি। এমনিতে বড় শান্ত প্রকৃতির মেয়ে ছিলাম আমি, গরিব বাবার সুন্দরী মেয়ে। সব সময় ভয়ে ভয়ে থাকতাম। প্রায়ই দেখতাম কিভাবে গরিব ঘরের মেয়েদের ভাগ্যে সমাজ অশেষ দুঃখ লিখে দেয়। মনে মনে রাগ হতো খুব, তবে কিচ্ছু করার মতো শক্তি বা মনের জোর কোনোটাই ছিল না আমার তখন। ছেলেবেলায় মনে হতো এক বড়লোক রাজপুত্রের মতো বর জোটাতে পারলে বুঝি আমার জীবন ধন্য হয়ে যাবে। তবে এই বিশ্বাস যে কত বড় মিথ্যে তা সেদিনও বুঝিনি, যেদিন বরপক্ষ আমায় বিয়ে করতে আসেনি। পুরো সমাজ আমাকে ত্যাগ করেছিল। বড় কর্তার কাছে এসে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখলাম। উনি আমায় গাল ভরা নাম দিলেন, ডাকাত দলের রানী, রানীমা। ধীরে ধীরে একদিন উপলব্ধি করলাম আমার জীবনের সেই শক্তিশালী সর্বজ্ঞানী রাজপুত্রের প্রয়োজন ফুরিয়েছে। কারণ ততদিনে আমি নিজেই সেই স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে উঠেছি। তবে সমাজ তখন ওটা বুঝলো না। নারীর বেশে ডাকাতি করতে গিয়ে ক্ষমতা প্রয়োগেও লাভ হলো না কোনো। বুঝলাম শুধুমাত্র এতে হবে না, আমাকে শিখতে হবে আরও অনেক কিছু। একদিন এক বিদেশি জাদুকরের কাছ থেকে ঠোঁট না নেড়ে কথা বলার কৌশল শিখলাম।
পুরুষ পরিচয়ে ডাকাত দলের মাথা হয়ে বসার ইচ্ছা হলো না আমার। তাতে যে আমার পরিচয় অখণ্ড থাকবে না। জাদুকরের কৌশল শেখার পরে একদিন আমার মাথায় এই ফন্দিটা এলো। পাল্টে ফেললাম নিজের বেশভূষা। মানুষের সামনে গিয়ে দাঁড়ালাম এক অন্য বেশে, আর নিজে হয়ে গেলাম অদৃশ্য। মেয়ে বলে আর কেউ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো না, বরং তার বদলে সবাই আমাকে ভয় পেতে শুরু করলো। বড় সর্দারের কাছেই শিখেছিলাম কিভাবে ধূর্ত মানুষদের জমানো লোভের অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হয়। আজ পাঁচকড়ির বাড়িতে ডাকাতি করে 7 বছরের শিউলি বলে একটা মেয়ের জন্য পথ্য নিয়ে যেতে হবে। অনেক কাজ বাকি। এখন আমি আসি। এই বলে ডাকাতদের রানীমা তখনকার মতন বিদায় নিলেন কঙ্কার কাছ থেকে। অবাক হয়ে তার পথের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল কঙ্কা। আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকালো সে। রানীমার উজ্জ্বল রূপ সেই চাঁদের থেকে কোনো অংশে কম নয়। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল এখানে। জঙ্গলের মধ্যে থাকতে থাকতে কিরকম যেন একটা মায়া জন্মে গিয়েছে কঙ্কার। রোজ রানীমার মুখে নানান অভিযানের গল্প সে শোনে। একটু একটু করে শাস্ত্র, বিজ্ঞান, ভাষা অনেক কিছু শিখে ফেলেছে সে। ভারী ভালো লাগছে তার। গভীর রাতে যখন সারা পৃথিবী ঘুমের রাজ্যে হারিয়ে যায়, কঙ্কার রানীমা তখন মশালের আলোয় তাকে অস্ত্র শিক্ষা দেন। তবু মাঝে মধ্যে মন খারাপ হয়। তার বাবা মা কেমন রয়েছে কে জানে। মেয়ে হারিয়ে গিয়েছে বলে কি তাদের দুঃখ হচ্ছে, নাকি তারা সবাই হাঁপ ছেড়ে বেঁচেছে? বিয়ে তো দিতে হয়নি, আর কোনোদিন দিতেও হবে না। জমিটা তাদের বাঁচল। বৌদির মুখে হাসি থাকবে নিশ্চয়ই। ভাইপোটাকেও আর অনাহারে কষ্টে থাকতে হবে না। রবির সাথে কঙ্কার ভারী ভাব হয়ে গিয়েছে। বাকি ডাকাতদের মতন রবি স্বভাবে কিংবা চেহারায় অতটা ভয়ঙ্কর রুক্ষ নয়। সবথেকে বড় কথা, সে গান ভালোবাসে। জঙ্গলের বাইরে তার একটা ছোট্ট কুঠির আছে। আছে 1 ফসলি জমি আর কয়েকটা গরু। তাই নিয়ে সে দিব্যি থাকে। রাতের বেলা ডাকাত দলের সাথে গিয়ে যা সব লুট করে আনা হয় তার সিংহভাগই বিলিয়ে দেওয়া হয় গরিবদের মধ্যে। দিনের বেলা রবি বাঁচে তার আপন ছন্দে। সে সময় সে গান গায়, গরু চড়ায়, আর সময় পেলেই বই পড়ে। এমন একটা সাধারণ মানুষের মধ্যে যে কতখানি অসাধারণ জ্ঞান রয়েছে তা ভাবলেই অবাক হয় কঙ্কা। শাস্ত্র, নীতি, গণিত, বিদেশি ভাষা থেকে শুরু করে বহু বিষয়ে অগাধ জ্ঞান তার। রানীমার মতোই। রবির কাছে গল্প শুনতে শুনতে কখনো কখনো রাত পার হয়ে যায়। তবু কঙ্কার ক্লান্তি আসে না। আরও কিছুকাল কেটে যায়। এখন কঙ্কার প্রায় মনে হয় 100 সহস্র কোটি বছর পেরিয়ে গেলেও রবির মুখে গল্প শোনা তার কাছে পানসে হবে না। ইদানিং আরও একটা ব্যাপার বুঝতে পারছে সে। ভালোবাসার মতো পবিত্র এবং একই সঙ্গে দুষ্প্রাপ্য সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। কেবল কঙ্কা টের পায় না। তাদের এই কথক ও শ্রোতার মধুর আলাপের নীরব সাক্ষী থাকে বর্মের আড়ালে থাকা আরও একটি সুকোমল নারী হৃদয়। অনতি দূরে দাঁড়িয়ে আড়ালে থেকে সে লুকিয়ে শোনে তাদের কথোপকথন, আর এক অদ্ভুত পুলকে নিজের মনেই হেসে ওঠে। সেদিন প্রদীপের আলোয় রবিকে আলপনা দিতে শেখাচ্ছিল কঙ্কা। এই একটা বিদ্যেতেই বোধহয় রবি কঙ্কার মতো পারদর্শী নয়। খুব মন দিয়ে শিখছিল সে। হঠাৎ 10-12টা মানুষের পায়ের শব্দে তার সমগ্র মনোযোগ ভেঙে খণ্ড হয়ে গেল। তাকিয়ে দেখল রানীমা সহ ডাকাত দল যুদ্ধের বেশে তাদের সামনে হাজির। এ যুদ্ধের বেশ স্বাভাবিক নয়। কঙ্কার অন্তরাত্মা বুঝল বিপদ ঘনিয়ে এসেছে। রানীমা বললেন, রবি, আমাদের পালাতে হবে। সমস্ত অস্ত্র সরিয়ে ফেলেছি আমরা।
ইংরেজের কুকুর আমাদের ডেরার গন্ধ পেয়েছে। কালই তারা এখানে এসে পৌঁছে যাবে। হাতে আর সময় নেই। আমরা আজই এই জঙ্গল ছেড়ে বহু দূরে চলে যাব। তুমি আজ কঙ্কাকে নিয়ে তোমার ছোট্ট কুটিরে আশ্রয় নেবে। কাল তুমি ফিরে যাবে তোমার পিতা জমিদার প্রতাপ নারায়ণের গৃহে। রানীমার কথা শুনে কঙ্কা ও রবি দুইজনেই অবাক হলো। কঙ্কা অবাক হলো রবি জমিদার পুত্র সে কথা জেনে, আর রবি অবাক হলো রানীমার প্রস্তাবে। সে বলল, কিন্তু কিন্তু আমাদের অপরাধ কি রানীমা? আপনি কি আমাদের আর দলে রাখবেন না? তোমাদের কোনো অপরাধ নেই রবি। যে কারণে অভিমান করে তুমি গৃহ ছেড়েছিলে সে সমস্যা এখন মিটেছে। তোমার পিতা বদলে গিয়েছেন। পুত্র শোকে তিনি কাতর। গরিবদের উপর তিনি আর অত্যাচার করেন না। সন্ন্যাস নেবে বলে তুমি গৃহ ছেড়েছিলে, কিন্তু তার তোমার হয়ে ওঠেনি। তুমি ডাকাত হয়েছ, তবে জ্ঞান তো এমন কোনো পাপ করনি যার জন্য তোমার কোনো রকম শাস্তি প্রাপ্য। কঙ্কা তোমায় ভালোবাসে রবি। আজ এই মুহূর্তে তুমি তাকে বিবাহ করো মায়ের মন্দিরের সামনে। আমি জানি তুমিও কঙ্কাকে ভালোবাসো। তারপর গৃহে ফিরে যাও, মানুষের সেবা করো। জমিদার হবে তুমি, অনেক ক্ষমতা তোমার হাতে। চাইলে তুমি ওদের ভালো করতে পারো। কিন্তু রানীমা? আর কোনো কিন্তু নয় কঙ্কা। তোমাকে যতই শাস্ত্রজ্ঞান কিংবা বিজ্ঞানের শিক্ষা দিই না কেন, মনে মনে তুমি একটা খোলা আকাশের নিষ্পাপ পাখিতেই রয়েছ। রবিও তাই। তোমাদের পরবর্তী জীবন সুখের হবে। সেই রাতে কঙ্কার সাথে রবির বিবাহ সম্পন্ন হলো ডাকাতদের কালী মন্দিরে। জঙ্গলের কিনারায় এসে উপস্থিত হলো ওরা সবাই। নবদম্পতি রানীমার পায়ে হাত দিয়ে তার আশীর্বাদ নিলেন। কঙ্কা কাঁদতে শুরু করল। এতকাল সে ডাকাতদের সঙ্গে থেকেছে বটে, তবে মনে মনে সে আজও নিষ্পাপ সরল ফুলের মতো মেয়েটিই রয়েছে। রানীমা বললেন, আর চোখের জল নয়, আমাদের এবার আসতে হবে। রবি, কঙ্কা ডাকাত হতে পারেনি। আমার সবচেয়ে প্রিয় অথচ ব্যর্থ ছাত্রী সে, কিন্তু বড় দামি রত্ন সে। তাকে তুমি যত্ন করে রেখো। চলি। এই বলে রানীমা তখনকার মতো কঙ্কাদের বিদায় দিলেন। পিছন ফিরে চলে যেতে যেতে কঙ্কা দেখতে পেল না তার পেছনে দাঁড়িয়ে থাকা বজ্রকঠিন মানুষটির পদ্ম ফুলের মতন দুটি চোখে টলটল করছে জল। রবি ফিরল তার পিতার গৃহে। ব্রাহ্মণ সুন্দরী পুত্র বধূ সহ পুত্রকে ফিরে পেয়ে রবির পিতা যেন স্বর্গ পেলেন। কিছুদিন পর তিনি পত্রের মাধ্যমে কঙ্কার বাবাকে নিমন্ত্রণ জানালেন। কঙ্কা হারিয়ে যাবার পর থেকে তাদের পরিবার থেকে নিঃস্ব হয়ে যাবার ভয় দূর হয়েছিল বটে, তবে মেয়ের শোকে কঙ্কার মা প্রায় বিছানা নিয়েছিলেন। মেয়েকে খুঁজে পাওয়া গেছে জেনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সপরিবারে কঙ্কার বাবা মা তার শ্বশুরালয়ে গেলেন। মেয়ের সাজানো সংসার আর দেবতুল্যের মতো স্বামীকে দেখে তাদের আনন্দের আর শেষ রইল না। তবে তারা টের পেলেন কঙ্কা এখন অনেকটাই বদলে গেছে। গ্রামের নিষ্পাপ সহজ সরল মেয়েটি এখন হয়ে উঠেছে সাহসী। তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা এখন ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে। বিজয়া দশমীর পর কঙ্কা ও তার স্বামী গরিবদের বস্ত্র ও খাবার বিতরণ করছিলেন। মেয়ে বউদের হাতে কাপড় তুলে দিতে দিতে কঙ্কার খেয়াল হলো এক বৃদ্ধা কাঁপা গলায় তাকে বলছে, বড় খিদে পেয়েছে রে মা, আগে কিছু খেতে দে। ভারী মায়া হলো কঙ্কার। নিজের খাবারটুকু সে বৃদ্ধার হাতে দিয়ে দিল। বস্ত্রদান শেষ হলে উঠে চলে যেতে যাবে এমন সময় কঙ্কা লক্ষ্য করল বৃদ্ধা খাবার পেয়ে তার প্রাপ্য কাপড়খানা না নিয়েই চলে গিয়েছে। সেটা হাতে তুলে ধরতেই চমকে উঠল কঙ্কা। কাপড়ের মধ্যে ভারী কিছু জিনিস হাতে ঠেকছে তার।
এমন কিছু তো সেখানে থাকার কথা নয়। কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে যেসব জিনিস বেরিয়ে এলো তা দেখে কঙ্কার সারা শরীর একই সঙ্গে আনন্দ এবং আফসোসে শিহরিত হয়ে উঠল। কাপড়ের ভেতর থেকে বেরিয়ে এলো একখানা বর্ম, মাথার একখানা মুকুট, একটা নকল গোঁফ আর পাগড়ি। তার সাথে বেরিয়ে এলো একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা, আজ থেকে আমার ছদ্মবেশ বদলালাম। নতুন ছদ্মবেশের কথা তোদের এখন বলবো না, তবে পুরনো ছদ্মবেশের কিছু নজির রেখে গেলাম তোদের কাছে। লাল শাড়িতে দিব্যি লাগছে কঙ্কারানীকে। চললাম, ভালো থাকিস। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।